এ কোন যন্ত্রণা এলো? আমি কেমন করে সব সামাল দেব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিচ্ছু ভালো লাগে না আমার। বুকের ভেতর যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হয় তিনি। তাই তো দুটি চোখে বেয়ে ক্রমাগত অশ্রু বর্ষণ হয়। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খবর দিয়ে যায়, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতে হুরের মা আর চাচারা, যারা এতদিন সম্পর্ক রাখার চেষ্টা না করলেও হুরের বড় ঘরে বিয়ে হওয়াতে দরদ একেবারেই উতলে পড়ার মতো সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভেতরটা কান্নায় ভেঙে আসে। ও এগিয়ে এসে মা নামক শব্দটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শব্দ করে। এভাবে কাঁদলে আমার মেয়ের শ্বাস নষ্ট হয়ে যাবে তো। দেখি মা, আমার হুর, তাকা তো তুই। কাঁদতে কাঁদতে তাকায় হুর। এক অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থাকে যারা কাঁদলেও সুন্দর লাগে, হুরের বিষয়টিও তেমন। মেয়েটি কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্না ভেজা মুখশ্রী তো দেখে দেখতে দেখতে হঠাৎই জাহিনের মনে হলো, এই কান্না ভেজা মুখটা সুন্দর লাগলেও বুকের ভেতর কোথাও একটা ধ্বংস ঘটাচ্ছে। ও নিজের কাছেই শপথ করলো নিজের সবটুকু দিয়ে এই মেয়েটির জীবন থেকে কান্নার দলগুলোকে একটু একটু করে মুছে দিবে, যাতে কোনো অশুভ ছায়া এসে মেয়েটির চোখের জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাপধারী যুক্ত অপূর্ব সুন্দর মানুষটার দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জাহিন এগিয়ে আসে, সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটার বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রেখো। জাহিন শুরুতেই কিছু বলে না। ও বরং নজর ঘুরিয়ে হুরের দিকে চায়। কান্নার ধমকে মেয়েটির হেঁচকির মতো উঠে গিয়েছে। ছেলেটার অভিযোগের মতো করে বলে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই তো ভাববে আমার কাছে সুখে নেই। একদিনেই বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরান। চোখ দুটো লাল হয়ে যা আছে। তিনি একটু শাসনের মতো করে বলেন, তাই তো, বোকা মেয়েটা কিভাবে কাঁদছে। তুমি একটু মানিয়ে নিও বাবা। কোনো চিন্তা করবেন না আন্টি। কবুল বলার সাথে সাথেই ও আমার দায়িত্ব হয়ে গিয়েছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো। অন্য কেউ কেন? ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরব না, কখনোই না। জাহিন হাসে, হুরের দিকে দৃষ্টি রেখে বলে, হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখলো। বাইরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাও দেখলো। সাধারণভাবেই এমন পরিবেশ কখনোই তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো, কি? তোমার কথা। একটা মৃত হাসিতে মেয়েটির আদর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা মানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানটায় নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্নটা করলো হুর। জাহিন একই সুরে ধরে বলল, তোমার যতদিন ইচ্ছা হবে। আমার ইচ্ছে? হুম। কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করলো না, বরং হেসে বলল। তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে মেয়েটির তপ্তাপ্ত খেলো যেন। জবাব দিতে পারল না। জাহিন হেসে ফেলল। বোকার মতন কথা বললে অসুবিধা কেন হবে? না, ঠিক তা নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নন। কেন, আমি কি এই এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুঁড়েঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলেছ। আপনি তাহলে আজ থেকে কাল চলে যেন, আমি কটা দিন থেকে যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে চাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার অসুবিধা হবে ভেবে বলেছি। মাথাটা নত করে বলল ও। জাহিন ভালো মতোই মেয়েটাকে দেখতে লাগলো।
তার থেকে অনেকটা ছোট এই মেয়ে। প্রথম যখন দেখছিল তখন তো আরও ছোট ছিল, এখন তবু পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল। এত সব কেন করেছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বলেন। বোকার মতন কথা বলছিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছু। কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ ভোলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো, তারপর হুট করেই নজর এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আতকে উঠল ও। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন। আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারল না, বিশ্বাস করার মতোও না। ও মায়ের দিকে ছল ছল নয়নে চাইল। দুল বিক্রি করে দিয়েছো? এ কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন, হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন। ছেলেটা প্রথমবার এ বাড়ি এসেছে, একেবারে যাতা তো খাওয়ানো যায় না। এত বড় ঘরে আমাকে বিয়ে কেন দিতে গেলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়ল মেঝেতে। হাতের সাহায্যে দু চোখ মুছে নিয়ে বলল। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিল লতিফা, পিঠের হাত বুলিয়ে দিতে দিতে বললেন। তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এ কথায় বিপরীতে মেয়েটার বুক যেন আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটানা যে রয়েছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে, কীভাবে সব কিছু সামাল দিবে হুর। গোসল করে আসায় হুরকে হুরের মতোই দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত সিগ্ন লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছে, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতেই দৃষ্টিতে দেখতে পেল। এমনভাবে তাকানোয় লজ্জায় এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল। সরি। তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে, পুরো এই মানুষটাতে দিনকে দিন মুগ্ধ হচ্ছে। তবে কোথাও একটা বাধা তৈরি হয়। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না। তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিনে সুরে বললেন। কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হবে। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবু জামাই মানুষ তুমি, গরিবের এই। তাকে আটকালো জাহিন, বলল। এভাবে বললে এ বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এ কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুড, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়ল। ও একটা ঘুরে ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টি মনে হতেই ভেতরটায় তোলপাড় শুরু হয়েছে। কি রে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেটে এগিয়ে দিল, তাতে পরিমাণ মতো ভাত তরকারি দিয়ে বলল। আর কিছু দেব? উফ, খাওয়া শুরু করো বাবা। আপনারা বসবেন না? তুমি আগে খাও বাবা। এটা হয় নাকি? আপনারাও বসুন। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু। আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি। ভদ্রমহিলার গলা রোধ হলো, চোখ হলো টলমলে। সে হুরের দিকে চাইল, ইশারায় প্লেট দিতে বলল। হুর একদম চুপচাপ সব কিছুই করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল। আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করছোই, এখন তুমিও বসো, কথা বাড়িও না। মেয়েটির পা থমকে আছে। ওর যে খেতে ইচ্ছে করছে না, তবু মুখের উপর মানা করতে পারল না।
অল্প একটু খাবার তুলে নেয়। তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতের রান্না ভালো, মায়েদের রান্না যদিও ভালোই হয়, তবে লতিফার রান্না আলাদা করে প্রশংসা করতেই হয়। জাহিন তৃপ্ত নিয়ে খাবার খায়, লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকেন। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখে অশ্রুতে বেজে, তবে বোধহয় সৃষ্টিকর্তার শখ পূরণ করেই দিলেন। খাবার খেয়ে বসতে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুর ও বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয়নি জাহিনের। অনেক ছোট থেকেই সে শহরে মানুষ হয়েছে, ইট পাথর দেখে বড় হয়েছে। ওরা কাঁচা মাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে, ক্ষেতের ধান বোনা হয়েছে, ফলের চারপাশ কেমন সবুজ লাগে। হুর নীরবে পথ চলে, কথা শুরু করে জাহিন। তুমি অনেকটা চুপচাপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটি, সে এখনো ধ্যানেই ছিল। ওর চমকানো ভাবও লক্ষ্য করছে জাহিন। না, ঠিক আছি তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নেই? মেয়েটির চোখে দিদার দেখা মিলে জাহিন হতাশ হয়ে পড়ে। তার সাথে এই মেয়েটি এখনো সহজ হতে পারেনি। হুর, বড় মায়া লাগে কণ্ঠটা। মেয়েটি তাকায়, ডাগর দুটো চোখের দৃষ্টি পুরুষটির মুখশ্রিত স্পর্শ করে যায়। তুমি অসম্ভব সুন্দর। ছোট একটা বাক্যে, তবে কেমন জাদু মিশানো। হুরের সমস্ত শরীরের কম্পন ধরে জাহিন এগিয়ে এসে মেয়েটির হাতে স্পর্শ করে। তোমার মন খারাপ? হুম। তাহলে? আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো। আমি দেখেছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতো। এই কথাটা মিথ্যা নয়। টিনের বেড়া দিয়ে তৈরি গোসলখানায় জাহিনের গোসল হয়নি ঠিক মতন। তবুও ও লুকানোর প্রয়াসে বলে ভুল দেখেছো। মেয়েটি কিছু বলে না। পুরুষটি তার হাতের তালু দ্বারা ওর গাল স্পর্শ করে। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠেছে। চলুন বাসায় যাই। সহসাই বলে উঠে মেয়েটি। জাহিনের কপালে বাজ তৈরি হয়। মাত্রই তো এসেছে। না মানে ও আটকায়, কি বলবে বুঝতে পারে না, এলোমেলো লাগে। দ্বিধা তৈরি হয় বুকে, সেটি বুঝে জাহিন তাই বলে। চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো, বড় মায়া দিয়ে গাল টানা স্পর্শ করেছিল। আর ও কি না দ্বিধায় পড়ে মানুষটাকে বিভ্রান্ত করলে। এই অন্যায় পাপ হুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণা প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। জাহিনকে তার ভালো লাগে, মানুষটার স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু তাহির নামক দ্বিধাটি সেই সুন্দর বিষয়গুলোকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়। শুধু মনে হয়, যখন তাহির ফিরবে তখন কেমন হবে? সব কিছু ঠিক থাকবে তো, নাকি সব কিছু ভাসিয়ে নেবে বানের জলের মতন? থমথমে মুখে ফিরল জাহিন। তার মনটা ঈর্ষ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছে। হুরকে দেখে লতিফা ডাকলেন। এসেছিস? মাত্রই তো গিয়েছিলি। দুপুরের খাবার তো লেট করে খেলাম মা। বিকেলও হয়ে এসেছে তাই ফিরে এলাম। বেশি দূর যাইনি। ইচ্ছে করেই মিথ্যাটা বলল হুর। সে চায় না মা কোনোভাবেই বিষয়গুলো নিয়ে কষ্ট পাক। ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে কলারি, ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটা ডোক গিলে তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই, ছোট্ট একটা রান্নাঘর, যার চারপাশটা পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ির পচন হয়, তখন আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। উপরে অবশ্যই টিন চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চুলায় চায়ের পানি বসালো, তারপর কিছু শুকনো পাতা এনে মাটির চুলার প্রায় পুরোটাই ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছন ঘুরতেই একটা লম্বা মূর্তির মতো নজর পড়ল। হঠাৎ হাওয়া বরকালো সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো। ভয় পেয়েছো? না। ওভাবে চমকালে যে? আপনি কখন এলেন? ঘরে তো ছিলেন। এসে তো ঘরেই যাওনি। আন্টিকে জিজ্ঞেস করতেই এদিকের কথা বললেন। ও।
তারপর কয়েক সেকেন্ড নীরবতা। জাহিন তখন দাঁড়িয়ে আছে। হুর শুধালো, আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে? মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিন এ কথা কেন শুধালো? তবে কি তার হৃদয়ে দ্বিধার রয়েছে? আমার কেন সমস্যা হবে, আপনি বসুন। বলেই কাঠের তৈরি একটি আসন এগিয়ে দিল হুর। জাহিন বসলো। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিল হুর। তারপর দিল গুঁড়ো চা পাতা। কয়েক মিনিট পর চা নামিয়ে ফেললো। এবার চুলায় বসালো দুধ, যা আগে থেকেই ঘন করে রাখা। তবুও সেটা গরম করে নিয়ে তাতে লিকার চা মিশিয়ে নিল। পুরোটাই মনোযোগ দিয়ে দেখলো জাহিন। তুমি কিন্তু ভালো চা বানাও। এখনো তো খেয়ে দেখেননি। খাওয়া লাগে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। এ কথার বিপরীতে জাহিন শুধু হাসলো। হুর চায়ের কাপে চা ঢেলে নিয়ে বলল, জানি না ভালো লাগবে কিনা। কাপ তুলে নিল জাহিন। জবাব না দিয়ে সে বরং চুমুক বসালো। চায়ের স্বাদ ভালো হয়েছে, কড়া লিকার হওয়াতে খেতে আমার ভালো লাগে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যিই ভালো লেগেছে। তুমিই খেয়ে দেখো। এই বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়ল, তবে জাহিন এগিয়ে ধরায় মানা করতে পারল না। ও চা কাপে চুমুক বসালো। যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করছিল ওখান থেকেই চুমুক দিল ও। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো এটা ভেবে। মেয়েটি তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতের খাবার খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। সদ্য সম্মান জানানোর ক্ষেত্রে ছেলেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজে চলন বলেন মুগ্ধ হয়ে যাচ্ছে হুর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করেছে। মেয়েটি তখনও এক ধ্যানে চেয়ে। লতিফা এবার বাহু টেনে ধরলেন। কি হয়েছে তোর? কিছু হয়নি তো মা। কতবার ডাকছি, উত্তর করছিস না যে? ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টি মেয়ের দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি দুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটাই রে, তুই যা ঘুমিয়ে পড়, লেট করিস না। মাথা নাড়িয়ে চলে যায় হুর। লতিফা সে পথে চেয়ে থাকেন। বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই সময়টায় স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটার চলে যাওয়ার পর মেয়েকে ধরে বেঁচেছিলেন। তবে মেয়েরা যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সে সাথে রয়েছে নানান ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও মানুষটার কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বেমান ঠেকাচ্ছে। তার জায়গা যে রাজমহলে। এ ছোট্ট নীড় তার জন্য জেলখানার মতো। ও বুক ভরে সমীরণ টেনে নিল, এদিক সেদিক করতে লাগলো। সেটা দেখে জাহিন বলল, এখন ঘুমাবে? আপনি ঘুমাবেন? কিছু কাজ আছে। ও, তুমি শুয়ে পড়তে পারো। অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো। তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্ব মনের মধ্যে রয়েছে। জাহিন মনোযোগ দিয়ে ফোনের কিছু করছে। শহরে তার ব্যবসা রয়েছে, সেসবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করলো, তবে জাহিনের কাজ শেষ হয় না। সে ফোনের মধ্যে ডুবে আছে, এটা সেটা করতে থাকে আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটা সময়। মানুষটার দিকে চেয়ে থাকতে থাকতে হুরের দুটো চোখ বন্ধ হয়, তলিয়ে যায় গভীর ঘুমে। সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না এই পরিবেশে একেবারেই সে মানাতে পারছে না, তার খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণাতে বোধ হয়ে আসে। সকাল হতেই এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো হুর। গত রাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে তার। দারুণ চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু চমকালো থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্ন জাহিনের ভেতর একটুখানি সমীরণ এসে স্পর্শ করে গিয়েছিল। তবে পরের কথাটি শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে